আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। আজ আমরা আপনাদের জন্য হাজির করেছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের একটি মন্তব্য প্রতিবেদন, যার শিরোনাম ইসলামী জঙ্গি নাটকের পাত্রপাত্রী। শেখ হাসিনার প্রথমবারের প্রধানমন্ত্রীত্বের আমলেই সর্বপ্রথম রাষ্ট্রীয় পর্যায় থেকে সারা বিশ্বে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে বাংলাদেশে ক্রমেই ইসলামী জঙ্গিবাদের বিস্তার ঘটছে। এ ধরনের আত্মবিধ্বংসী প্রচারণার মাধ্যমে আওয়ামী লীগ এবং তথাকথিত চেতনাপন্থী বাম ও সুশীল গোষ্ঠী প্রধানত আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন ও রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করেছিল। সেই সময় দেশে বেশ কিছু ভয়ঙ্কর জঙ্গি হামলা ঘটানো হলে জঙ্গিবাদের প্রচারণা বিশ্বাসযোগ্যতাও পেতে শুরু করে। সেই সব হামলার মধ্যে 2001 সালের 14 এপ্রিল পয়লা বৈশাখ রমনার বটমূলে ছায়ানটের বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা হলে বিশ্বের দৃষ্টি উঠতি ইসলামী জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের দিকে নিবদ্ধ হয়। ওই হামলায় কথিত হামলাকারী হরকাতুল জিহাদ সদস্য সুজন সহ 10 জন নিহত হয়েছিল। 2014 সালে নিম্ন আদালতের রায়ে 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে মুফতি হান্নানের দণ্ড কার্যকর করা হয়েছে। রমনার আগে যশোরে 1999 সালের 6 এপ্রিল উদীচীর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুরূপ বোমা হামলায় 10 জন নিহত হয়েছিল। সেই ঘটনায়ও হরকাতুল জিহাদকেই দায়ী করা হয়ে থাকে। ইসলামী জঙ্গিবাদের প্রচারণার এমন এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন বাংলাদেশে কয়েক ঘন্টার অতি সংক্ষিপ্ত সফর করেন। এটাই ছিল বাংলাদেশে সর্বপ্রথম এবং এখন পর্যন্ত সর্বশেষ কোনো মার্কিন প্রেসিডেন্টের সফর। সেই সফরের প্রাক্কালে কূটনৈতিক মহলকে বিস্মিত করে বাংলাদেশ সরকার দেশে জঙ্গিবাদের উত্থানের উপর একটি পুস্তিকা প্রকাশ করে। সচরাচর কোনো দেশই সরকারিভাবে জঙ্গিবাদের উপস্থিতি মেনে নেয় না। এতে সেই দেশ সম্পর্কে বহির্বিশ্বের নেতিবাচক প্রভাব পড়ে। অবশ্য আওয়ামী লীগ কোনোদিনই বাংলাদেশের স্বার্থ নিয়ে মাথা ঘামায়নি। দলটির একমাত্র লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকা। সেই বিতর্কিত পুস্তিকা প্রকাশ করে শেখ হাসিনা এই বার্তা দিতে চেয়েছেন যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখার জন্য তার ক্ষমতায় টিকে থাকা অপরিহার্য। ইসলামোফোবিয়াও এখনকার মতো পশ্চিমা দুনিয়ায় এতখানি বিস্তার লাভ করেনি। ফলে আওয়ামী লীগ সরকারের প্রোপাগান্ডা যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটা অর্জিত না হয়ে বরঞ্চ উল্টো ফল হয়। প্রেসিডেন্ট ক্লিন্টন সাভার স্মৃতিসৌধে তার পূর্ব নির্ধারিত সফর বাতিল করে দেন। তখন বাধ্য হয়ে শেখ হাসিনাকে সকল প্রোটোকল বিসর্জন দিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও মূল্যবান অতিথির সঙ্গে দেখা করতে হয়েছিল। এরপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট সরকার 2001 সালে নির্বাচনে জয়লাভ করলে দিল্লির মাথায় আকাশ ভেঙে পড়ে। বাংলাদেশ সরকারকে দুর্বল ও হেয় করার জন্য ভারত সরকার এবং সে দেশের সাম্প্রদায়িক মিডিয়া মোক্ষম অস্ত্র হিসেবে ইসলামী জঙ্গিবাদের প্রচারণাকে গ্রহণ করে। বাংলাদেশের পরিস্থিতি দ্রুত আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে জাতীয় বয়ান ভারত থেকে জন্ম লাভ করে পশ্চিমা দেশসমূহে উদ্দেশ্য প্রণোদিত খবরের মাধ্যমে বিস্তার লাভ করতে থাকে। 2002 সালের 4 এপ্রিল ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকায় বার্টিল লিন্টনার নামে এক সাংবাদিক আ কোকুন অফ টেরর শিরোনামে নিবন্ধ লিখে বাংলাদেশ বিরোধী প্রচারণার আগুনে ঘি ঢালার কর্মটি সম্পাদন করেন। ততদিনে মার্কিন মুলুকে সন্ত্রাসী হামলা ঘটে গেছে। বিশ্বব্যাপী সেই চরম ইসলাম বিদ্বেষী পটভূমিতে বাংলাদেশের মতো একটি দরিদ্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সর্বৈব মিথ্যা প্রচারণাটি আজকের প্রজন্মের ভাষায় রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। সুযোগ বুঝে বাংলাদেশের সুশীল ও আওয়ামী সমর্থক মিডিয়া সরাসরি দেশের স্বার্থ বিরোধী প্রচারে সোৎসাহে অংশগ্রহণ করে। এই শ্রেণীর মিডিয়া ইসলাম বিদ্বেষী চরিত্রের কোনো কালেই পরিবর্তন ঘটে নাই। উদাহরণস্বরূপ ডেইলি স্টার পত্রিকায় 2015 সালের 26 ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্টের কথা উল্লেখ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল মান্নানের লেখা পোস্টটির শিরোনাম ডোন্ট লেট বাংলাদেশ বিকেম এ কাকুন অফ টেরর। আপাদমস্তক আওয়ামী লীগের ইন্ডিয়াপন্থী বাম ঘরানার আব্দুল মান্নানের লেখাটির ছত্রে ছত্রে চরম ইসলাম বিদ্বেষ, বিশেষ করে মাদ্রাসা ও ইসলামী শিক্ষা বিরোধী কট্টর মনোভাব ফুটে উঠেছে। এই শ্রেণীর বুদ্ধিজীবী এবং মিডিয়ায় বাংলাদেশে কথিত ইসলামী জঙ্গিবাদের উত্থানের বয়ানে দিল্লির স্বার্থ রক্ষায় সর্বদা ফেরি করে। 2009 সালে শেখ হাসিনা ভারত এবং ডিজিআইএফ এর মদদে পুনরায় ক্ষমতা লাভ করলে বাংলাদেশে ইসলাম বিদ্বেষী প্রচারণার জন্য এক উৎকৃষ্ট স্থানে পরিণত হয়।
কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক মঞ্চস্থ করে গুম হয়ে যাওয়া 9 জন নিরপরাধ তরুণকে ডিবি থেকে এনে এক বন্ধ ঘরে আটক রেখে নির্মমভাবে হত্যা করে আওয়ামী পুলিশ। ঘটানো হয় হলি আর্টিজানের ম্যাসাকার, যেখানে এক রাতে 20 জন দেশি বিদেশি জিম্মি, 5 জন কথিত ইসলামী জঙ্গি এবং 2 জন পুলিশ নিহত হয়। এই রহস্যাবৃত নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ জিজ্ঞাসাবাদের নামে একজনকে পিটিয়ে হত্যা করে এবং ক্রসফায়ারে দেয় আরও 8 তরুণকে। হেফাজতে নির্যাতন করে হত্যা করা তরুণটির চেহারা এতটাই বিকৃত করা হয়েছিল যে তার মা পর্যন্ত তাকে চিনতে পারে নাই। ছেলেটির ওই অবস্থা দেখে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিলেন যে ওই তরুণের লাশ তার ছেলের হতে পারে না। এই দুটি বহুল আলোচিত কথিত জঙ্গি অপারেশন ছাড়াও 15 বছরের ফ্যাসিস্ট শাসনামলে দেশের বিভিন্ন অঞ্চলে ডজন ডজন জঙ্গি নাটক মঞ্চস্থ হয়েছে। সেই নাটকসমূহের একাধিক স্ক্রিপ্টে বাবা মা সন্তান সহ পুরো পরিবারকে বোমা মেরে উড়িয়ে দিতেও কিছুমাত্র বিচলিত হয় নাই পিশাচ হাসিনার পোষ্য খুনি পুলিশ। এরকম এক মর্মান্তিক ঘটনায় কয়েক মাসের শিশুর ছিন্ন ভিন্ন দেহাংশের বর্ণনা পড়ে নীরবে চোখের পানি মুছেছি, কিন্তু কোনো মিডিয়া সত্য অনুসন্ধানের ন্যূনতম চেষ্টাও করে নাই। পুলিশ ও র্যাবের প্রেস নোটের ভাষ্য কোনো রকম যাচাই বাছাই ব্যতি রেখে পত্রিকার লিড নিউজ হয়েছে। 22 ডিসেম্বর আমার দেশ পুনঃপ্রকাশের পর আজ মাত্র 18 দিন অতিবাহিত হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই আমরা সেই সব মর্মান্তিক ঘটনার অজানা ইতিহাস পাঠকের কাছে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তবে আজ লিখতে বসে আমার মনে ভিন্ন এক প্রশ্ন জেগেছে। হলি আর্টিজানের কথাই বিবেচনা করুন। সেই ভয়াল রাতে 14 জন দেশি বিদেশি জিম্মিকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই। এই পৈশাচিক কাজ কারা করলো, কেন করলো, সেটা অবশ্যই প্রমাণ সহকারে জানা দরকার। এমনও কি হতে পারে যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের জন্য কোনো বিদেশি শক্তি তার ভূ রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে হয় ভাড়া করা পেশাদার খুনি, অথবা সেই দেশের কিংবা বাংলাদেশের এজেন্সি, কিংবা বাংলাদেশের অথবা কোনো বিদেশি রাষ্ট্রের বিপথগামী জঙ্গি তরুণদের ব্যবহার করে হলি আর্টিজান ম্যাসাকার ঘটিয়েছে? শেখ হাসিনা সরকার হয়তো পুরো ষড়যন্ত্রটির বিষয়ে আগে থেকেই জানতো, নইলে ঘটনাস্থল থেকে কোনো আসামিকে আটক করে জীবিত অবস্থায় তাকে বিচারের জন্য আদালতে কেন পেশ করা হলো না? রাতের ম্যাসাকারের অংশ নেয়া খুনিদের সকলকেই হয় হত্যা করা হয়েছে অথবা পালিয়ে যেতে দেওয়া হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যপদ্ধতি এরকমই হয়ে থাকে। পাঠকদের অবগতির জন্য জানাচ্ছি, বিভিন্ন দেশের রয়ের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ভারতের সাথে তাদের একদা অতি ঘনিষ্ঠ পশ্চিমা মিত্র কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে সাম্প্রতিক সময় যথেষ্ট তিক্ততা সৃষ্টি হয়েছে। কানাডার নাগরিক ও বিদ্রোহী শিখ নেতা হরদীপ সিং নির্জরকে কানাডার এক শিখ গুরুদ্বারার সামনে আততায়ীরা ব্রাশ ফায়ার করে হত্যা করে পালিয়ে গেছে। কানাডার পুলিশ তদন্ত করে সেই হত্যাকাণ্ডের সাথে রয়ের জড়িত থাকার অকাট্য প্রমাণ পেয়েছে। এমনকি ভারতীয় জাতীয় নিরাপত্তা প্রধান অজিত দোভালের নামও গুপ্ত হত্যা প্রসঙ্গে উচ্চারিত হচ্ছে। যুক্তরাষ্ট্রেও দিল্লির একই প্রকার গুপ্ত হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সেখানে র বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা গুরুপদ বন্ত সিং পান্নুন হত্যার জন্য নিখিল গুপ্ত নামে এক ব্যক্তিকে ভাড়া করেছিল, কিন্তু পান্নুন খুনের ষড়যন্ত্রের বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থা আগাম জেনে গেলে রয়ের পরিকল্পনা ব্যর্থ হয়। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট নিখিল গুপ্ত এবং রয়ের এজেন্ট বিকাশ যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। ভারতীয় এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাজের ধরন বিশ্লেষণ করলে বাংলাদেশে কথিত জঙ্গি তৎপরতার সাথে এদের সংশ্লিষ্টতা সন্দেহ করবার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বাংলাদেশের কোনো সরকার অদ্যাবধি এ বিষয়ে ঐকান্তিক কোনো তদন্তের উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। হয়তো তারা ভারতকে অসন্তুষ্ট করার ঝুঁকি নিতে চায় নাই। আমরা আশা করি ইউনূস সরকার এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে অনতিবিলম্বে বিশদ তদন্ত শুরু করবে, না হলে আবারও এদেশে হলি আর্টিজানের মতো ম্যাসাকার ঘটে যাওয়ার আশঙ্কা থেকেই যাবে। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দিল্লিতে পালানোর পর থেকেই ভারত সরকার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক অপচেষ্টা করে যাচ্ছে। ইসলামপন্থীদেরও এই সব বিদেশি ফাঁদ সম্পর্কে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। অতি ইসলামিস্ট হয়ে কোনো রকম চরমপন্থার দিকে ধাবিত হলে ইসলাম এবং বাংলাদেশের শত্রুরাই লাভবান হবে। আলেমের ছদ্মবেশে আওয়ামী দালালরাও বিভিন্ন ইস্যু সৃষ্টি করে হঠকারী কর্মসূচি গ্রহণের জন্য উস্কানি দিতে পারে। এদের সম্পর্কেও বাংলাদেশের প্রকৃত ইসলামপন্থীদের সতর্ক থাকতে হবে। সবশেষে পাঠকদের আশ্বস্ত করতে চাই যে অতি সীমিত সামর্থ্য নিয়ে আমার দেশ তার নিজস্ব অনুসন্ধান চালিয়ে যাবে। আমরা নির্ভয়ে সর্বদা সত্যটা জানিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
মহান আল্লাহ তাআলা, বাংলাদেশ এবং পাঠক ছাড়া আর কারো কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজন এ পর্যন্তই। আগামী বুধবার আবারও সম্পাদক মহোদয়ের আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।